সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা। আজকে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তথ্যকোণ জুলাই অনলাইন তথ্যকোণ কোণে জুলাই একটি অনলাইন আলোচনা অনুষ্ঠানে। অনুষ্ঠানটি মূলত আয়োজনের পিছনে বাংলাদেশ দর্শন সংঘকে ধন্যবাদ জানাতে হয়। ওনারা আয়োজন করেছেন এবং আমরা এই প্ল্যাটফর্ম থেকে এবং বিউটিনিবেশন প্ল্যাটফর্ম থেকে অনেকটা সময় ধরেই বিভিন্ন বিষয়ে আলোচনা রাখছি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকের আয়োজনটি করতে যাচ্ছি এবং আজকে আমাদের আয়োজনের যেহেতু বক্তা সংখ্যা অনেকেই আছে, আমরা আলাপ করব, সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের আলোচনা যেন 7 থেকে 8 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারি। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে আলোচনা বক্তা যে বক্তা প্রথম কথা বলবে তার পরবর্তী বক্তা কে হবে আমি তাকে জানিয়ে দিব, সেই ক্ষেত্রে প্রস্তুতি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। শুরুতেই আমি এই শিরোনামকে কেন্দ্র করে যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের জুলাই 2024 বাংলাদেশ জাতিরাষ্ট্রের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ দিক তুলে আনে, কারণ এইটার ভেতর দিয়ে আমাদের এক ধরনের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়। এবং এই জুলাই 24 বা জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর আমরা পূর্ণতা পেয়েছে, 1 বছরের অতিক্রম করেছি। এই 1 বছর অতিক্রমের প্রেক্ষিতে আমরা দেখি যে নানান রকম সফলতা এবং ব্যর্থতার হিসাব নিকেশ আমরা অনেকেই করছি এবং রাষ্ট্রের যারা অংশীজন আছে তারা এটাকে পর্যবেক্ষণের দৃষ্টিভঙ্গি থেকেও দেখছে। আমাদের ওই প্রয়াস থেকেই আজকে আলোচনা অনুষ্ঠানটি আয়োজন করা। শুরুতেই আরেকটু বলা যায় যে 1947 সাল থেকেই আমরা দেশভাগের পর থেকে আমরা উপনিবেশিক শাসনের এক ধরনের দমনমূলক বা নিপীড়নমূলক শাসন ব্যবস্থা বা শাসন কাঠামোর মধ্যে দিয়ে বাংলাদেশ জাতিরাষ্ট্রের যে এবং বাংলাদেশ জাতিরাষ্ট্রের যে পদার্পণ 1971 সালের পরবর্তী সময় আমরা আসলে খুব বেশি পরিবর্তন দেখি না। এবং আমাদের এই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা যেটা খেয়াল করি যে যা কিছুই ঘটুক না কেন আমরা আসলে মানবিক যে মর্যাদা একটা নাগরিকের থাকার কথা সেটা আমরা আসলে ব্যর্থ হয়েছি অর্জন করতে। আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্মগ্রহণের 1971 সাল থেকে যদি হিসাব করা হয়, এই যে মানবিক মর্যাদা নাগরিকের অর্জন করা, এই ব্যর্থতাকে আসলে ঐতিহাসিকভাবে পাঠ ব্যতীত আমার মনে হয় না এটার সুরাহা করা সম্ভব। এবং এই যে এটার এই জাতিরাষ্ট্রের যে বিকাশ, এই বিকাশের সাথে একটা শোষণের এক ধরনের রাজনীতি কিংবা ইতিহাস জড়িত। তো পরবর্তীতে আমরা খেয়াল করি যে বিভিন্ন খোলসে বা বিভিন্ন রকম আবর্তে আমরা নিয়ম নীতির যে পরিবর্তন দেখি আর কি, সেই নিয়ম নীতির পরিবর্তন আসলে কখনোই গণমানুষের জন্য বা রাষ্ট্রের অংশীজনের জন্য প্রযোজ্য ছিল না। এটা বরাবরই খুব নির্দিষ্ট বা অল্প কিছু মানুষজনের জন্য সেটা বলবৎ থাকতো। রাষ্ট্রের যে নিরাপত্তা বেষ্টনী কিংবা নাগরিক যে সুযোগ সুবিধার কথা আমরা বলি, এইসবের জায়গা থেকেই 2024 জুলাই আমরা আসলে একটা নতুন আন্দোলনের সূত্রপাত ঘটে, যেটা আসলে 2018 সালে কোটা বিরোধী আন্দোলন বা সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী এক ধরনের আন্দোলনের মধ্যে দিয়ে সূত্রপাত ঘটে। এবং আমরা অবাক হয়ে যাই যে একটা ন্যায্য দাবির প্রেক্ষিতে তৎকালীন যে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তার যে মনোভাব এবং তার যে আধিপত্যবাদী কিংবা তার যে দমনমূলক তার দমনমূলক নীতিগুলো আর কি, সেগুলো আসলে আমাদের কিভাবে অনেকগুলো দাবি থেকে একক দাবিতে নিয়ে আসে এবং এটার পরিপ্রেক্ষিতে আমরা আসলে সরকার পতনের ডাক দেয়া হয় মানে এই পর্যন্ত। তো এটা একটা ভালো লক্ষণ যে আমরা কোনো একটা জায়গায় এসে মানে রাষ্ট্রের সকল মানুষ অনুভব করলো যে আমাদের আসলে এই অচল অবস্থা কিংবা আমাদের যে শোষণের যে একটা ধারাবাহিক ইতিহাস সেটা আসলে থামানো উচিত। হ্যাঁ, তো এইটার যদি আরেকটু মানে ক্লিয়ারলি বলতে হয় সেক্ষেত্রে এখানে বলা যায় যে এই বল প্রয়োগের যে বিভিন্ন নীতিগুলো ছিল সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে, হ্যাঁ, বা সরকারের বল প্রয়োগের যে বিভিন্ন নতুন নতুন বাহিনী তৈরি করা, এই বাহিনীগুলোর যে আধিপত্যবাদী মনোভাব, এই জিনিসগুলো আমাদেরকে আসলে নানান সময়ে
মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে আমাদের চিন্তা স্বাধীনতা বা একাডেমিক ফ্রিডম থেকে শুরু করে সব জায়গায় ওরা নিয়ন্ত্রণের চেষ্টা করতো আর কি। এই নিয়ন্ত্রণের চেষ্টা করার জায়গা থেকেই আমরা দেখি যে আমাদের প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম, ব্যক্তি পর্যায়ে দুর্নীতি থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে অনিয়ম, বিশেষ করে রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতির জায়গা যেটা হলো যে আমি মনে করি যে আমাদের গত কয়েক দশক ধরে আমাদের রাজনৈতিক রাজনৈতিক বিরুদ্ধাচরণ বলাটাই ভালো, যে এইটার কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো প্রায় অনিয়ম এবং ভেঙে পড়েছে। এই প্রতিষ্ঠান ভাঙার কারণেই আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানকে আসলে ছোট সরকার হিসেবে বিবেচনা করতে পারি, যে আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে এক একটা দমনমূলক প্রতিষ্ঠানের রূপ নেয় এবং এই প্রতিষ্ঠানগুলো আহ, খুব কিছু মানুষকে কেন্দ্র করে, যেটা আসলে রাষ্ট্রের, আমরা যেটা বারবার বলছি যে রাষ্ট্রের অংশীগ্রহণ বা মানবিকীকরণের পরিবর্তে বিমানবে পরিণত করা বা অত্যাচারের মানে অত্যাচারিত হতে হতে মানুষকে আসলে হত্যাকাণ্ডটাকেও আসলে খুব সহজভাবে দেখা। গুম, হত্যা, নিপীড়ন সব জায়গাতে এই জায়গাগুলো আমরা দেখতে পাই। এবং এটার ফলে যেটা ঘটে যে রাষ্ট্রের যে মূলনীতিগুলো ছিল, আমরা 1971 সালের যদিও মূলনীতিগুলো ধরি, যে জবাবদিহিতার জায়গা যেটা তৈরি হওয়ার কথা ছিল সেই জায়গাতে আমরা ব্যর্থ হই এবং বিশেষত প্রশ্নবিদ্ধ হয় আমাদের স্বাধীনভাবে মত প্রকাশ করা এবং ধর্মীয় যে ধর্মীয় ধর্মনিরপেক্ষতা কিংবা ধর্মের নামে যে অপরাজনীতি। এবং আমরা আরেকটা দেখি যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের মারাত্মক রকম ব্যর্থতা কাজ করে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা না পাওয়ার কারণে আমরা দেখি যে অনিয়ম এবং দুর্নীতির সীমাহীন মাত্রা সমাজে এক ধরনের অরাজক পরিবেশ তৈরি করে। এবং আমরা এটাও খেয়াল করি যে শ্রেণী এবং গোষ্ঠী নিরপেক্ষতা আমরা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়। কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে অনেক বেশি সুযোগ দেওয়া হচ্ছে, অপর জনগোষ্ঠীকে আম, আহ, দমন করা হচ্ছে এবং সর্বোপরি মৌলিক ভাবনার এক ধরনের বিকাশ বাধাপ্রাপ্ত হওয়া। তো আমরা এই জায়গাগুলো থেকে যে আকাঙ্ক্ষার জায়গা কিংবা আমার প্রত্যাশার জায়গা, যে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সেই জায়গাগুলোকে পুনরায় খতিয়ে দেখার জন্যই আসলে আমরা এই জুলাই বা গণ অভ্যুত্থানকে বারবার পাঠ করা জরুরি মনে করি। এবং এই আমার বক্তব্যের মধ্যে আরেকটা জিনিস আমি মনে করি খুবই জরুরি বলা, সেটা হলো যে জেনারেশন জেড বা তরুণ প্রজন্ম কিংবা যে রাজনীতিতে আগ্রহ প্রকাশ করা, যে ওনারাও বুঝতে পেরেছে যে যেহেতু মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারটা আসলে সবাইকে আক্রান্ত করেছে। তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তারা এক ধরনের মত প্রকাশের যে প্রচেষ্টা এবং সেইটাকে আসলে গণ আন্দোলনের রূপ দেয়া এবং এই গণ আন্দোলন উপর দাঁড়িয়ে একটা নতুন নয়া রাষ্ট্রের চিন্তা করা, হ্যাঁ, ওই জায়গাটা আমরা আসলে উদ্ধারের প্রচেষ্টা, যদিও আমরা আসলে গত এক বছরের হিসেব নিকেশের জায়গা থেকে আমরা আসলে কতখানি সফল ব্যর্থতা এগুলো আলোচনা সাপেক্ষ, পরবর্তী বক্তারা আলোচনা করবেন। তো এই জায়গাগুলো আমরা আসলে খতিয়ে দেখব এবং সবশেষ যদি বলতে হয় যে আমরা আমরা মনে করি বা আমি মনে করি যে 1971 সালের যে আমাদের যে যে স্বপ্নের ভেতর দিয়ে বাংলাদেশ জাতিরাষ্ট্রের জন্মগ্রহণ বা জন্ম হয়, সেইটার একটা দ্বিতীয় ধাপ জুলাই গণ অভ্যুত্থান এবং এই দ্বিতীয় ধাপের যে প্রত্যাশা, এই প্রত্যাশা যেন আমরা আসলে ভুলুণ্ঠিত না হয় এবং আমরা এই প্রত্যাশার সাক্ষ্য ধরেই যেন আমরা আসলে নতুন বাংলাদেশ, যেখানে আসলে মত প্রকাশের স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা কিংবা আমাদের যে লিঙ্গ নিরপেক্ষতা, এই সবগুলো বিষয় আসলে আমলে আসবে বা আমরা আসলে একটা সুন্দর কাঠামোর ভেতর দিয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা তৈরি করতে পারবো, সেই স্বপ্নের জায়গা থেকে আমাদের আমাদের চিন্তা বা আমাদের নতুন করে ভাবনার সুযোগ তৈরি হওয়ার তৈরি প্রেক্ষিতে আমরা আলোচনাগুলো বহাল রাখতে চাই।